আসলে অনেক, বিশেষ করে আমি আপনাকে দেখেছি প্রতি শীতার্ততার মাঝে কম্বল বিতরণ, ওই যে ইফতার বিতরণ, মানে একটা মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের জন্য কাজ করা। তাহলে আইন শৃঙ্খলাটা সবাইকে তো লোকের প্রয়োজন বলে কিন্তু দর্শকরা অভিমত জানাচ্ছেন, এই বিষয়টিকে আপনি একটু মূল্যায়ন করুন। ধন্যবাদ। আসলে আমার মনে হয় আমার মতো অনেক হাজার হাজার মানুষ রয়েছেন যারা রাজনীতি করতে আগ্রহী, কিন্তু সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে যেরকম, এটা স্বাধীন হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে এটা কিন্তু আসলে কোনো শিক্ষিত ভদ্রলোক নিজের মান সম্মান খুইয়ে রাজনৈতিক মহলে বা মাঠে এসে রাজনীতি করবেন, সেটা করতে ওনারা দ্বিধাবোধ করেন এবং খুব স্বাভাবিক, ওনারা সংকোচ করেন, কেউ অপমানিত হতে চান না। 2 নম্বর হচ্ছে রাজনীতি, মোটামুটি দেশ স্বাধীন হবার পর থেকে দেখলাম যে রাজনীতিতে অর্থের খেলা, টাকা পয়সার খেলা এমনভাবে ঢুকে গেছে যে কোনো শিক্ষিত ভদ্রলোক বা যারা রাজনীতিতে আসতে চান এই ধরনের লোক কিন্তু কখনোই রাজনীতিতে আসতে পারবেন না, বিকজ তাদের হাতে অগাধ টাকা পয়সা নাই। 3 নম্বর হচ্ছে যে এই রাজনীতির সাথে আইন শৃঙ্খলা একটা সম্পর্ক রয়েছে। রাজনীতি করতে গেলেই দেখা যাচ্ছে বিরোধী দল অথবা নিজের দলের লোকজনই নামে বেনামে মামলা টুকে দিচ্ছে। এই ধরনের মামলা টুকে দিলে সে মামলা ফেস করা, সমাজকে ফেস করা, পরিবারকে ফেস করা, সবকিছু নিয়ে তারা একটা বিব্রতকর অবস্থায় পড়ে যান বলে তারা সম্ভবত আসেন না। কিন্তু আমি বহু বছর থেকেই, একেবারে ছাত্র জীবনের প্রথম থেকেই কিন্তু বিএনপির আদর্শে আমি উদ্বুদ্ধ এবং একটা চেতনা ভিতরে কাজ করেছে। সারা জীবন চাকরি করেছি, সেজন্য সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে পরবর্তী সময় জড়িত হতে পারি নাই, কিন্তু আমি রিটায়ারমেন্টের পর গত 5-7 বছর ধরে আমি আমার এলাকায় নিয়মিতভাবে সামাজিক কাজকর্ম করে যাচ্ছি। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি যে রাজনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে এবং আমাদের করণীয়, আমাদের আলোচনার বিষয়, এবং সেক্ষেত্রে আমাদের আরেকজন অতিথি আছেন গোলাম নবী খোকন ভাই। তো আপনাকে আমি যেটা বলছি যে হোয়াট শুড বি দ্য প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি, যে আপনি যখন অতিরিক্ত সচিব আপনি রাজনীতি করতেন, কিন্তু আপনি যখন সরকারি আমলা হলেন আপনি তো সেভাবে রাজনীতি করতে পারেননি, কিন্তু আমরা জেনেছি যে আপনি অনেক পদবঞ্চিত হয়েছেন। তাহলে এই যে রাজনীতির গুণগত মানে এটা কি থাকা উচিত কিনা, এবং আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সার্বিকভাবে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং পরবর্তীতে দলীয় সরকার আসবে, তাদের ভিতরে মন মানসিকতার দিক থেকে একটা কাঙ্ক্ষিত পরিবর্তনটা প্রয়োজন কিনা, তাহলে তো রাজনৈতিক চর্চাটা ভালো হবে, মানুষ সুন্দর থাকতে পারবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য পরিস্থিতিটাও সব সেক্টর আস্তে আস্তে ভালো হবে। এই বিষয়টা আসলে কি একটু বলবেন? এটাকে আমি না, আপনি একটু বলেন, তারপর এই বিষয় সম্পর্কে। আসলে রাজনীতি যদি আমরা রাজনীতির পথে চলতে দেই তাহলে কিন্তু কেউ বঞ্চিত হয় না, কিন্তু রাজনীতিকে যদি আমরা নিজেরা ম্যানিপুলেট করি, যেমন বিগত সরকার করেছে, ম্যানিপুলেট করলে আপনি উপরে মানুষকে নিচে নামাতে পারবেন, নিচের মানুষকে উপরে উঠাতে পারবেন, যোগ্য মানুষকে সরিয়ে দিতে পারবেন, অযোগ্য মানুষকে পদে নিয়ে আসতে পারবেন। ঠিক এগুলো হয়েছে। এবং আমার কথা বলা হলো, যেমন আমি 9 বছর পদোন্নতি বঞ্চিত ছিলাম, এবং প্রহসন এবার যেটা হলো 764 জনকে পদোন্নতি দেওয়া হলো, আমি কিন্তু পদোন্নতি পাই নাই। কেন পাই নাই তার কারণও কিন্তু আমি জানতে পারি নাই। তাই আমি দীর্ঘদিন থেকে কিন্তু এগুলো নিয়ে সরকারের সাথে, আমি মিনিস্ট্রিতে যখন ছিলাম সেখানেও আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে বারবার করেই জানতে চেয়েছি যে কেউ যখন পদোন্নতি বঞ্চিত হয় সে কেন পদোন্নতি বঞ্চিত হলো, এটা কিন্তু সুস্পষ্টভাবে জানানো উচিত। তো আমার ক্ষেত্রে প্রথম দিকে দেখানো হয়েছে যে আমার প্রায় 6 বছরের এসিআর নাই। এসিআর নাই দেখিয়ে আমাকে 7 বছর পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছে। আর এরপর ওনারা আমাকে একটু ব্ল্যাকলিস্টেড করেছিলেন যে আমি বিএনপি পন্থী, তাই পরবর্তীতে ওনারা আমাকে 5 বছর প্রমোশন দেননি। এই নিয়ে প্রায় আমি 11-12 বছর পদোন্নতি বঞ্চিত ছিলাম। ঠিক একই রকম ভাবে যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন, সে পুলিশে হোক আর্মিতে হোক, ওনাদেরও ভয় আছে, ভয় ছিল যে আমি যদি আওয়ামী লীগের
চাওয়াগুলোকে পূরণ না করি, তাহলে আমি হয়তো পদোন্নতি বঞ্চিত হব, আমি হয়তো ওএসডি হয়ে যাব, আমি হয়তো চাকরিচ্যুত হব। আমি অনেকবার ওএসডি হয়েছি, আমি 3বার ওএসডি হয়েছি। তো এরকম তো কেউ চায় না, কোনো চাকরিজীবী এটা চায় না। সে পদোন্নতি বঞ্চিত হোক, সে ওএসডি হোক, সে চাকরিচ্যুত হোক। তো স্বাভাবিকভাবেই তখন মানুষের মনে একটা ভয় ঢুকে যায় এবং মানুষ তখন ওই সরকারের ওই কালো নীতিকেই গ্রহণ করে নেয়। বাট যারা সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, তারা আমার মতো পিছিয়ে পড়ে। ফলে আমি কিন্তু অতিরিক্ত সচিব হিসেবে রিটায়ারমেন্টে গেছি। আমি একদম শিওর ছিলাম অ্যাবসলিউটলি আজ থেকে 10 বছর আগেও যে আমি হয়তো সিনিয়র সেক্রেটারি হিসেবে রিটায়ার করব, কারণ আমার লেংথ অফ সার্ভিসটা কিন্তু অনেক ছিল। কিন্তু আমি পারি নাই, কারণ আমি পারি নাই সেই সরকারের সাথে তালে তাল মানে হাতে হাত রেখে ওদের সাথে একই সাথে আয়তব সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিব ঘিরি ঘিরি গাহিব গান। আমি সেটা করতে পারি নাই, আমি সেরকম গান গাইতে পারি নাই, তাই আমি ছিটকে